This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। শুরুতেই আজকে কি কি বিষয় আলোচনা করব তা আপনাদের দেখিয়ে দেব। তার কারণ আপনারা অনেকেই জানেন ইতিমধ্যেই রাজ্যসভায় সাংসদ অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সাংসদ বঙ্গের শ্রমিক ভট্টাচার্য তিনি ঝড় তুলে দিয়েছেন, আর সেই ঝড়ের ঢেউ চলে এসেছে একেবারে বাংলাতে। অবশ্যই শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন তা দেখাবো। অন্যদিকে অত্যন্ত এ রাজ্যে অনেকে মনে করছেন খুব তাৎপর্যপূর্ণ গোটা ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাওয়া। সুতরাং বাংলা জানতে চাইতে আজকে আমরা এই পরিস্থিতিতে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনাগুলো বঙ্গ রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের আলোচনায় থাকবে বাংলা জানতে চায় যে কোথাও কি তাহলে পশ্চিম বাংলায় তসলিমা প্রসঙ্গ থেকে ফুরফুরা শরীফ ধর্মের রাজনীতিতে উত্তাল বাংলা, অর্থাৎ কোথাও আবার ধর্মটাকেই উপজীব্য করে এগিয়ে চলেছে বাংলার রাজনীতি, কোন দিকে তার অভিমুখ, আমরা সে বিষয়ে চোখ রাখব। প্রশ্ন 2, সংখ্যালঘু তাস খেলছে উভয় শাসক এবং বিরোধী উভয় শিবির, কেন বলছি সেটা অবশ্যই আলোচনায় থাকবে। এবং তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ, তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে হুমায়ুন কবিরের ডোন্ট কেয়ার মনোভাব, তিনি কাউকে কেয়ার করছেন না, তাহলে শাসক কি অস্বস্তিতে? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। অনেকেই বলছেন যে একেবারে রণডঙ্কা বেজে গিয়েছে 2026 বিধানসভা নির্বাচনে। অনেকে মনে করেন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ অনেকে মনে করেন যে তারা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যদি সত্যি বাংলাকে চায়, সত্যি যদি তারা বঙ্গে বিস্তার লাভ করতে পারে, এটাই তাদের শেষ সুযোগ অর্থাৎ 2024। আবার অন্যদিকে 2026কে কেন্দ্র করে শাসক তৃণমূল কংগ্রেস পরপর কতগুলো পদক্ষেপ নিচ্ছে। অনেকে মনে করেন যে ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল বাংলাতে ইচ্ছে করেই আসতে চায় না, তারা শুধুমাত্র বিরোধী হিসেবে দ্বিতীয় স্থানে থাকলেই সন্তুষ্ট। তার ভাবার কারণ যে তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে তৃণমূল কংগ্রেসের জায়গায় প্রধান বিরোধী দল হয়ে উঠতে পারে এ রাজ্যে বাম এবং কংগ্রেস, এবং কংগ্রেস গোটা দেশে তাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে। আর বামেদেশের সাংগঠনিক শক্তি না থাকলেও এই প্রগতিশীল বাংলা, কোট আনকোট প্রগতিশীল বাংলায় বামেরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ তারা বলেন ধর্ম ছাড়া রাজনীতি। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা বামের এবং কংগ্রেসের, যে সকরুণ অবস্থা পশ্চিম বাংলায়, সেখানে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা চান একটা শক্তি উত্থিত হোক, সেখানে কি ভারতীয় জনতা পার্টি পারবে? অনেকে বলছেন তার প্রেক্ষাপট রচনা হচ্ছে ক্রমশ। তার প্রথম প্রেক্ষাপট হচ্ছে মেরুকরণের রাজনীতি, অনেকে বলছেন শুরু হয়ে গেছে। এই সমস্ত উপসর্গ তারই লক্ষণ। সত্যি কি তাই? আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। সোমনাথ দা, আপনাকে স্বাগত। আমি অবশ্যই স্বাগত জানাবো প্রীতম দত্ত, তরুণ বিজেপি মুখপাত্র, বিজেপির নেতা। আমরা প্রথমেই চলে যাব, তার আগে একবার দেখে নেব আজকে শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সাংসদ সংসদে ঝড় তুললেন। সুবক্তা তিনি, সংসদে তিনি ঝড় তুললেন। কয়েক দশক আগে যে তসলিমা নাসরিনকে বাম জামানায় এই কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল, তাকে ফেরার দাবি জানালেন স্বয়ং শ্রমিক ভট্টাচার্য। একবার দেখে নেব। A man who does not strive for mankind is not a man. And the life and words of Dr. Taslima Nasreen is testimony to that. Taslima Nasreen wrote a novel, namely Lajja, the shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. The rape, the murder, to elope someone, conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004.
got shelter in Kolkata, and thereafter an unfortunate incident happened, which has been orchestrated by a Diden Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Srimati Tasmin al-Nasreen to leave Calcutta again. सर ये भारत वर्ष है, दुनिया में जब भी जिसी जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते हैं इस देश पे। ये आज से नहीं, सदियों का परंपरा है, ये इस देश की संस्कृति। तो आज जो लोग एक किताब लिखने का नाते एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं, मेरे लेफ्टिस्ट कोई फ्रेंड दिखाई नहीं दे रहे हैं। They have observed the International Women's Day. They are talking about Rosa Luxemburg, Clara Jetkins, but they didn't utter a single word about Dr. Taslima Nasreen. Taslima Nasreen wants to come back to Calcutta. ये उसका वो तस्लिमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা, পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী। আর পশ্চিমবঙ্গ মানে পতনের অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথ চক্রে মুখরিত পথদিন রাত্রি। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক, বাংলার নারী মুক্তির সূর্যোদয়ের ঐতিহ্য। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম খুব সুবক্তা, আমরা সবাই জানি সুবক্তা শ্রমিক ভট্টাচার্য, কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে সময় দাঁড়িয়ে সংসদে আলোচনা করছেন ঠিক সেই সময় পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছেন। ঘটনাটা কি? ফুরফুরা শরীফে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শুনে নেব। আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলেমেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে, আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা, দুটি ঘটনা দেখালাম। একটি রাজ্যসভায় সাংসদ, ভারতীয় জনতা পার্টির সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রসঙ্গ উত্থাপন করলেন তসলিমা নাসরিনকে কলকাতায় আশ্রয় দেওয়ার ব্যাপারে,
এবং অন্যটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে। আপনাদের জানিয়ে রাখি, আজকে আরও দুজন অতিথি ছিলেন, তারা আসতে পারেননি। আমার নিজের ধারণা এই বিষয়টি নিয়ে তারা হয়তো অস্বস্তিতে আছেন। যাই হোক, আশা করব ভবিষ্যতে সমস্ত পথ, সমস্ত মত তারা এই বিষয়ে কথা বলুক। আমি প্রথমে সোমনাথদার কাছে চলে যাব। সোমনাথদা, একদিকে রাজ্যসভায় শোভিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির, তিনি সাংসদ, অত্যন্ত বাংলায় খুব প্রসিদ্ধ বাগ্মী, আজকে একেবারে সংসদে ঝড় তুলে দিলেন। যেমন ইংরেজি উচ্চারণ তেমন তার কথা, এবং তার সঙ্গে সঙ্গে তিনি কয়েক হাত নিয়েও নিলেন বাম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসকে। আবার অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে নিজেই বলছেন যে দুর্গাপুজো থেকে ফুরফুরা শরীফ সব কিছুতেই তিনি আছেন, এবং তিনি সেই কটাক্ষের জবাব নিজেই দিলেন, এবং তারপর তিনি কতগুলো উন্নয়নের প্রকল্প ঘোষণা করলেন। কোথাও কি মনে হচ্ছে যে এই সংখ্যালঘু ভোট ব্যাংক আর সংখ্যাগরিষ্ঠর ভোট ব্যাংক, দুটি রাজনৈতিক শক্তি, আপনারা তো জানেন, বা এটা যদি বলি এটা অত্যুক্তি হবে না, আর দুটি যে বিরোধী দল আছে তারা তো এখনো পর্যন্ত অশ্বডিম্ব প্রসব করিয়াছে। বিশেষ করে একটি রাজনৈতিক বিরোধী দল, তারা এটি মহিলার ছবি তোলা হচ্ছে সেই অভিযোগে অভিযুক্ত যে, তাকে নিয়ে তারা মুখপাত্রে লিখছেন। সুতরাং তাদের অবস্থাটা কোথায় চলে গেছে বুঝতে পারছেন। আরেকটি রাজনৈতিক দল আছে, আমি সেদিন গতকাল দেখছিলাম তাদের একটা মিছিল টিছিল বেরিয়েছে অনেক কষ্টে কলকাতায়, কিন্তু মালদা মুর্শিদাবাদের বাইরে সে প্রভাব কোথায়? আদৌ মালদা মুর্শিদাবাদে সে প্রভাব থাকবে নাকি সেটাও বলা যাচ্ছে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কোথাও সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু, এই ভোট ব্যাংক দুটোর পাটিগণিতের ওপর দাঁড়িয়ে আছে 2026-এ বাংলার ভবিষ্যৎ, এবং তার কাজ শুরু হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেস যে যার মতো কাজ করছে, সেই কাজের ঠিকানা কখনো রাজ্যসভা সংসদে হতে পারে, আবার কোথাও ফুরফুরা শরীফে হতে পারে, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই মেরুকরণের রাজনীতি শুরু হয়ে গেছে। না, শ্রমিক ভট্টাচার্য নো ডাউট যারা বিভিন্ন টিভি চ্যানেলে বসেন, যারা রাজনৈতিক বক্তা হিসেবে অসাধারণ, অস্বীকার করার উপায় নেই। যে কোনো মিথ্যাকে কিভাবে উপস্থাপন করলে সেটাকে সত্যি হিসাবে দেখানো যেতে পারে মানুষের সামনে, শ্রমিক ভট্টাচার্যের থেকে বেশি কেউ বলতে পারবেন। ভাষাকে, বাংলা ভাষাকে ব্যবহার করে কিংবা ইংরাজি কিংবা হিন্দি ভাষাকে ব্যবহার করে অত সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা পশ্চিমবঙ্গের আর কোনো রাজনৈতিক নেতার নেই। আমি শ্রমিকদা যা বলেছেন, আমি সে ব্যাপারে ঢোকার আগে শুধু একটা কথা বলি, যে উনি বলছিলেন যে, যদি ইংরেজিতে ভুল না শুনে থাকি, যে যখনই কেউ কখনো বিপদে পড়ে তখন ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়ে থাকে। মায়ানমার যখন রোহিঙ্গারা অত্যাচারে ভারতবর্ষে আসছে, তখন কিন্তু এই শ্রমিক ভট্টাচার্য বলছে না বিপদে পড়েছে তাই তারা এসে আশ্রয় নিচ্ছে, তখন তারা তাদের বিরোধিতা করছে। সুতরাং কাজ এক কথা, আর তাকে সম্পূর্ণভাবে তাকে ইমপ্লিমেন্ট করা আর এক ব্যাপার। রাজনীতি ছাড়া তসলিমা নাসরিনকে শুধুমাত্র রাজনৈতিক কারণে আবার ব্যবহার করার একটা জায়গায় আসছে মাত্র। মমতা ব্যানার্জির কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বলছেন ঋতু। 1984 সালে যাদবপুর নির্বাচনে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন, জিতলেন মুসলমান ভোটের উপর নির্ভর করে নয়। আমি যদি ভুল না হই, দক্ষিণ কলকাতায় 6বারের উনি সাংসদ মুসলিম ভোটের উপর নির্ভর করে নয়। উনি ভবানীপুরে যে বাই ইলেকশনে জিতেছেন, সেখানেও মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ ছিল না। রাজ্যের একজন অভিভাবক হিসাবে সমস্ত জাতি ধর্মের মানুষদের তার উপরে বিশ্বাস নিয়ে আসাটাই অভিভাবকের প্রথম কর্তব্য। মমতা ব্যানার্জি ঠিক সেই জায়গাটা আসছেন, তাই ভবানীপুরে শিখেদের ভোট পান উনি, তাই মুসলিম সমাজেরও ভোট পান, তাই সেকুলার হিন্দুদেরও উনি ভোট পান। তাই মমতা ব্যানার্জি আজকে 214-র উপরে সিট নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আছেন। রাজনীতির কথা যদি বলেন, আর যদি আজকে ইফতারের কথা বলেন ঋতু, 1990 সালে আগের কথা বলছি, তখনও মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন যে আমরা প্রথম থেকে মমতা ব্যানার্জির ফলোয়ার হিসেবেই কাজ করেছি। তো সেই সময় না একটা নির্দেশ কালীঘাট থেকে আমাদের কাছে যেত, আমরা গ্রামের মহেশতলার ছেলে, যে ইফতার পার্টিতে আয়োজন কর এবং মুসলিম সমাজ যেন সেখানে উপস্থিত থাকে। এবং আমরা নিজেরা ইফতার পার্টি আয়োজন করতাম। সন্ধ্যেবেলায় মুসলিম সমাজের মানুষরা একসঙ্গে এসে
তারা তাদের দোয়া মাংতো এবং খাওয়া দাওয়া যে সমস্ত রোজা ভাঙা সমস্ত কিছু আমরা নিজেরা অ্যারেঞ্জ করতাম ঋতু। তখন কিন্তু কখনো বলা হয়নি মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে তাদের ভোটের জন্য মমতা ব্যানার্জি টানছে। কারণ 1990 থেকে 2011 অনেক বড় রাস্তা। এই 2090 কিংবা 84 সালের রাস্তাগুলো যদি মমতা ব্যানার্জিকে দেখতে থাকেন তাহলে কখনোই বলবেন না যে মমতা কখনো মুসলিম সমাজের থেকে বিচ্ছিন্ন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা প্রথম করেছে মানুষের বিশ্বাস অর্জন। ঋতু এইটা একজন অভিভাবক হিসাবে, রাজ্যের অভিভাবক হিসাবে প্রথম কর্তব্য এবং তিনি তাতে সাকসেস। সোমনাথ, আমি এখানে আসছি, আমি প্রীতমের কাছে চলে যাবো। প্রীতম, আমরা যখন এই কথাটা বলছি, আমরা আলোচনা করছি, আমাদের বোধহয় সে ভিজুয়াল দেখার দরকার নেই। আমরা সবাই জানি যে একজন পীরজাদা তিনি বলছেন আমরাই ঠিক করে দিই পশ্চিম বাংলার মসনদে কে বসবেন। আপনার নিশ্চয়ই মনে আছে। এবং এটা তো ঠিক কথা যে পশ্চিম বাংলায় 294টি বিধানসভা আসনের অন্তত 100টি আসন প্রত্যক্ষভাবে সংখ্যালঘু ভোটের ওপর নির্ভর করে বলে অনেকের ধারণা। এবং অনেকে বলেন যে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস খেলতে নাবে 100% ভোটের ওপর। আপনারা খেলতে নাবেন প্রথমেই, আমি কম বেশি হতে পারে, কেউ বলেন সংখ্যালঘু ভোট 22%, কেউ বলেন 27%, কেউ বলেন 30%, আমি ধরলাম 30%, বেশি করেই হয়তো ধরলাম 30% পর, অর্থাৎ 70% ভোট বা 70% ভোটের পর খেলতে নাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করছে এবং সেই রাজনীতিতে আপনারা যদি মেরুকরণের রাজনীতিতে যান তাহলে ক্ষতি আসলে ভারতীয় জনতা পার্টি। তার সত্ত্বেও আজকে রাজ্যসভায় বাগবি ভারতীয় জনতা পার্টির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তসলিমা নাসরিনের প্রসঙ্গ উত্থাপন। কোথাও কি মনে হচ্ছে যেভাবে মেরুকরণের চেষ্টা করা হচ্ছে এই দুটো উদ্যোগই সফল হবে? দাদা, তুমি দুটো প্রোগ্রাম দেখালে পরপর, একটা হচ্ছে তসলিমা নাসরিন আর একজন আমাদের মুখ্যমন্ত্রী, উনি ফুরফুরা শরীফে গেছেন ইফতার পার্টি করতে। এটা দুটোর মধ্যে না একটা অদ্ভুত মিল আছে। মিলটা আমি যখন বলবো তুমি আমাকে প্লিজ টুকবে না, তোমার দর্শকদের মানে আমি যেইভাবে বলছি সেটার উপর রেঞ্জটা ধরে রাখতে পারলে দর্শকদের বুঝতে অসুবিধা হবে। তার কারণে দেখুন, এই যে আজকে যখন গেছে না মুখ্যমন্ত্রী, তখন আমি পুরো প্রোগ্রামটা দেখলাম, ইচ্ছা করে দেখলাম জানার কৌতূহলে। ওখানে পরপর পীরজাদারা, যারা ওই ভদ্রলোক ছিলেন সিদ্দিকী সাহেব, তার যত ছেলেমেয়েরা আছে তারা সবাই একজন করে ভাষণ দিলেন। একটা জিনিস খুব পরিষ্কার, বসে রয়েছেন মুখ্যমন্ত্রী, মহিলা একজন। পীরজাদাদের মধ্যে কোনো রকম একজনও কোনো মহিলা খুঁজে পাওয়া গেল না। ওনারা বললেন, সে পীরজাদার একজন বললেন, ওয়ান অফ দ্য পীরজাদা, ওই যিনি সিদ্দিকী সাহেবের একজন ছেলে, তিনি বললেন ওনার যে সিদ্দিকী সাহেব ছিল তার 4টে কি 5টা কি 6টা বিয়ে হয়েছিল, এখন ওনারা 34 জন পীরজাদা আছেন। তার মধ্যে এমন একটা সম্প্রদায় বা এমন একটা ধর্ম যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, একজনও মহিলা কাউকে পাওয়া গেল না যারা ওই ওনার কথা বা আপনার ফুরফুরা শরীফের কথা কোনো মহিলার মুখ দিয়ে উনি শুনবেন, পাওয়া গেল না। কোনো পীরজাদার মধ্যে কোনো পীর মহিলা বা পীরজাদি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে কোনো সম্প্রদায় বা কারোর যদি কোনো প্রথা থাকে সেই বিষয়ে আমরা কেন আমি সেটাই বলছি, আমি তাদেরকেই বলছি যে এমন আমি বলবো যে আপনি তাদের কোনো প্রতিনিধি নেই, আমি ওটাই বলছি যে এমন মহিলা প্রতিনিধি নেই যারা এত প্রায় 34 জন পীরজাদাদের মধ্যে কোনো মহিলা কি নেই। ওই 6 জন যে সিদ্দিকী সাহেব বিয়ে করেছিলেন তার মধ্যে কোনো মহিলা সন্তান হয়নি, এটা বিশ্বাস করা যায় না। নিশ্চয়ই ছিল, কিন্তু তাদের সেই জায়গাটাই দেওয়া হয়নি যে আরেকজন তসলিমা নাসরিনের মতো বা শিক্ষিত যার ডক্টরেট এরকম কেউ হতে পারে। তো আপাদমস্তক এমন একটা জিনিস যে একদম মহিলা বিদ্বেষী বা নারী বিদ্বেষী একটা সম্প্রদায় বা একটা চিন্তাধারা, এই চিন্তাধারার জন্যই আজকে তসলিমা নাসরিনকে কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে সকল মুক্তমনা আমাদের জায়গা, তখন মমতা ব্যানার্জি সরকার আসেনি, তখন এই মুক্তমনা সকল সেকুলার প্রগতিশীল সিপিএমদের রাজত্ব ছিল, তারাই তাড়িয়েছিল এই সকল মুক্তমনা একজন মহিলাকে। কেন?
তার কারণ হচ্ছে যে এইসব ভাষায় আজকে মুখ্যমন্ত্রী কোনো কথা বলছিল না, মারাব্বা ফারাব্বা, এইসব আফগানিস্তানের ভাষা আমরা কেউ জানি না, ওইসব ভাষা উনি বইটা লেখেননি। ওইসব ভাষা শিখে বা ওইসব ভাষা দিয়ে যেসব আসমানি কিতাব হয়, তার ফলে যেসব অত্যাচার মহিলাদের উপর হয়, সেটা খুব পরিষ্কারভাবে সহজ বাংলা ভাষায়, যেটা আমি তুমি কথা বলি, সেই ভাষায় লিখেছেন দেখেই ওনাকে ওনার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এবং উনি পশ্চিমবঙ্গে সকল তখনকার মুক্তমনা আমাদের পশ্চিমবঙ্গ ছিল, সেখানটার থেকেও তাড়িয়ে দিয়েছিল তখনকার এই মুক্তমনা সকল সেকুলার, এই যারা আজকে ইন্ডিজোট করেছে তারা সবাই সমান। এদের কাছে মুক্তমনার ব্যাপার নেই, এদের কাছে ভোট ব্যাংকটাই আসল ব্যাপার। যদি আজকে তসলিমা নাসরিন উনিও এই মমতা ব্যানার্জির মতো ঘুমটা টুমটা কালমা টালমা পড়তেন, তাহলে হয়তো উনি ভালো হতেন। কিন্তু যেহেতু উনি সত্যিকারের কথা বলেছেন, অত্যাচারের কথা বলেছেন, এই জন্যই আমি তোমাকে তুলনা করলাম যে এই পীরজাদাদের মধ্যে একজনও, একদম তুমি ঠিক বলেছো, কার কার কোনো ব্যাপার সেটা নিয়ে আমি ঢুকছি না, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এত বড় একটা সম্প্রদায়, সেখানে উনি শুনলেন, ডেভেলপমেন্টের কথা বললেন, স্কুল কলেজের কথা বললেন, সেই স্কুলটা তো নিশ্চয়ই কোনো শুধু পুরুষদের স্কুলই হবে না, সেখানে তো মহিলা আসবে, কিন্তু সেই পীরজাদের মধ্যে একজনও আমার তোমার মহিলা জন্মগুলোকে আমরা পেলাম না। এবং আজকে সেই জন্যই আজকে তসলিমা নাসরিনের মতো যারা মুক্ত মনা, যারা সত্যিকারের একটা লেখা লিখেছেন, একটা জনপ্রিয় লজ্জা নামের তার বই, সেটার জন্য ওনাকে পশ্চিমবঙ্গ ছড়তে বাধ্য করেছেন এইরকম চিন্তাধারার লোকজন। না প্রীতম, আমি তো সরাসরি জিজ্ঞেস করছি, সংখ্যালঘু তাস খেলছে তাহলে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে সংখ্যালঘু তাস খেলছে শাসক তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে সহমত? দেখো ঋতুদা, আমি তোমাকে বলছি, এইটা প্রত্যেকটা বাঙালিকে বুঝতে হবে যে আজমল কাসাব আর আব্দুল কালাম, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ছিল, আছে, থাকবে। আজকে আমার কথা না, তোমার কথা না, আমেরিকার সর্বশক্তিমান যাকে আমরা রাষ্ট্র বলি, তার ডোনাল্ড ট্রাম্প, সে বলছে হ্যাঁ ইসলামফোবিয়া আছে, তার কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি না কে এরকম আর কি আজমল কাসাব কে হবে বা কে আব্দুল কালাম হবে। সেটা আমরাও বলছি যে আজকে তসলিমা নাসরিন মুক্তমানা লোক এখানে থাকতে পারে না, অথচ ওই শেখ সাদ, যে ওই এবিটি পার্টি আনসারুল্লাহ বাংলা টিম, তার থেকে একজন বেরিয়ে এসে সে দুবারের ভোট হয়ে গেল, তার বৌদি তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান, সে একজন টেরোরিস্ট, আসাম পুলিশ এসে ধরা পড়লো। তো এটা তো মানুষকে বুঝতে হবে এবং তোমার ক্যামেরার মাধ্যম দিয়ে প্রত্যেকের কাছে বার্তা যাওয়া উচিত যে ভারতবর্ষের যে আজকে প্রধানমন্ত্রী আছেন, উনি যখন একটা করে প্রকল্প করছেন, সে জনধন থেকে শুরু করে আপনার রেশন দেওয়া থেকে শুরু করে ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে, সেখানে কোনো রকম কাস্ট, ক্রিড, ধর্ম, বর্ণ, আমি আসছি প্রীতম, আসছি। আমি একবার সোমনাথের কাছে চলে যাবো। সোমনাথের দুপক্ষই তাহলে আজকে তাস খেললো, একটা তাস ফুরফুরাতে, একটা তাস ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সত্যি কি হিন্দু বাঙালির মন স্পর্শ করতে পারবে তসলিমা প্রসঙ্গ, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় যে তার কর্মসূচিতে যে উন্নয়নমূলক প্রকল্পের কথা ফুরফুরা শরীফে বললেন, সত্যি কি বাংলার সংখ্যালঘু মানুষের হৃদয় তিনি স্পর্শ করতে পারবেন? কে এগিয়ে থাকলো দিনের শেষে? না, প্রথমে দুটো কথা বলার দরকার আছে। আপনি বলেছিলেন যে মুসলিম সমাজের উপরে মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেস অনেক বেশি শক্তিশালী, আপনার কথাতে যেটুকু না, তার মানে অল্টারনেটলি আপনি স্বীকার করে নিচ্ছেন যে সমস্ত পশ্চিমবঙ্গের মুসলিম কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তা নয়। তার কারণ তাহলে মালদা কিংবা মুর্শিদাবাদে এত সংখ্যক, যেখানে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের মুসলিমরা বসবাস করে, সেখানে তৃণমূল সাংগঠনিকভাবে দুর্বল হতো না। প্রথমত এ কথাটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আবার বলছি, বাড়ির অভিভাবক সেই যেমন বাড়ির প্রত্যেকটা সদস্যকে তার ভালো মন্দের কথাটা চিন্তা করেন। এই মুহূর্তে আপনারা মানুন না মানুন, গণতন্ত্রের একটা প্রক্রিয়ার মাধ্যমে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আপনি মানুন না মানুন, সংবিধান অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অভিভাবকের নাম মমতা ব্যানার্জি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ যাতে কিছুটা অন্তত পক্ষে তার সময়কালে কিছুটা তার যে সমস্ত উন্নয়নের কাজকর্ম তাতে তার স্পর্শ তারা পাক। এতে অসুবিধে কি আছে? ভারতীয় সংবিধানে আমি কয়েকদিন আগে দেখছিলাম আমাদের বিরোধী দলনেতা, এক সেকেন্ড আমি বলিনি, শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিম যে এমএলএরা আসবে তাদের ঠেলে বার করে দেওয়া হবে, হ্যান দেওয়া হবে বিধানসভা থেকে। ভারতীয় গণতন্ত্রের এই ধরনের কথা বলা যায় কিনা আমি জানি না। আর একজন নেতা হিসাবে কি করে, আমি আবার বলছি,
কি করে আমরা এটাকে মেনে নেব যে একটা মাত্র সম্প্রদায়ের উপরে আমরা নির্ভরশীল হয়ে থাকব, একটা সম্প্রদায়কে আমরা সেবা করব? কেন? তুমি যদি নেতা হও, সবার ভরসা কেন তোমার উপর থাকবে না? আমি বুঝি না। আজকে যদি শুভেন্দু অধিকারী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার কথা অনুযায়ী 22, 23, 27 কিংবা 30% আর যে সম্প্রদায়ের মানুষরা আছে তাদের বিশ্বস্ততা তিনি অর্জন করবেন না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গাটা টাচ করতে পেরেছেন ঋতু। আপনি বলছেন যে কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি পুরো ম্যাচটাকে ওয়ানডে ম্যাচ, কারণ আমাদের রাজ্যে পলিটিক্সকে বা রাজনীতির মতো সিরিয়াস বিষয়কে খেলা বলা হয়, ধরুন খেলাই ধরলাম, ওয়ানডে খেলাতে দুপক্ষই ব্যাট করেছে, রাজ্যসভা সাংসদও করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন, আপনি বলছেন ভোটের অঙ্কে লাভ হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা না, বন্দ্যোপাধ্যায়। প্রথমত ঋতু রাজনীতিকে খেলা হিসেবে যারা নেন, না, এটা আমি নিচ্ছি না, শাসক দলই বলে। যারা নেন না, যারা নেন তাদের সাথে আমি একমত নই। রাজনীতিতে নেতা হতে গেলে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে একবারও বলেননি তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। উনি ওখানে বলেছেন একটা হাসপাতাল করব, একটা পলিটেকনিক করব এবং এখানে উন্নয়নমূলক কাজকর্মে আমি তোমাদের সাথে থাকবো। মমতা ব্যানার্জি বলেননি, হ্যাঁ বাস স্ট্যান্ড করবো, মমতা ব্যানার্জি বলেননি তার বিনিময়ে তুমি তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। অবশ্যই আমি একবার চলে যাবো প্রীতমের কাছে। প্রীতম, দেখুন, খেলা হবে তো মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন। আমি শুধু যেহেতু তসলিমা নাসরিনের প্রসঙ্গ উঠলেন এবং আমি বললাম যে সেদিন আজকে তৃণমূলের প্রতিনিধি এখানে ভাস্কর দা আছেন, সোমনাথ দা আছেন, তো সেখান থেকে আমি জানতে চাইছি যে আজকে একটা সময় তো মমতা ব্যানার্জি সরকার আসার আগে তসলিমা নাসরিনকে বার করে দিয়েছিল। তা আজকে যেহেতু একজন আমাদের বাঙালি একজন সাংসদের কথা বলেছেন, তো মুখ্যমন্ত্রী কি চাইবেন না যে মুক্ত মনা তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার জন্য? উনি কি বলবেন না? ওনার থেকে তো এগুলো শুনি না আমরা, যে মুক্ত মনা এত ভালো, প্রত্যেক বাঙালি বাংলার মেয়েকেই চায়, তো বাংলা তো তসলিমা নাসরিনকেও চায়, তো ওনাকে ফিরিয়ে আনুক, ব্যবস্থা করুক না। আমরা এটা ছোট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো এবং বিরতির পর আরো একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছেন হুমায়ুন কবির। সম্ভবত এই উপমহাদেশে একমাত্র তিনি নজির সৃষ্টি করেছেন। তিনি যেভাবে যে ভাষায় সংখ্যাগরিষ্ঠকে আক্রমণ করেছেন, এই উপমহাদেশে কোনো নেতা, রাজনৈতিক নেতা কদাচিৎ এই ধরনের ঘটনা ঘটিয়েছে নাকি সে নিয়েও সন্দেহ আছে। কিন্তু হুমায়ুন কবিরের ডোন্ট কেয়ার মনোভাব সত্যি কি তাহলে শাসক দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিল? হুমায়ুন কবির যা বলছেন, অন্যদিকে আজকে রাজ্যসভায় তসলিমা নাসরিনের প্রসঙ্গ এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের উন্নয়নমূলক কাজকর্মের যে খতিয়ান, তাতে কি আবার এই প্রশ্নটা বড়ভাবে দেখা দিচ্ছে না যে পশ্চিমবাংলায় 2026-এর নির্বাচন আসলে ধর্মীয় মেরুকরণের নির্বাচন হচ্ছে। শাসক এবং বিরোধী তারা চান এই ধর্মীয় মেরুকরণের নির্বাচন করতে এবং তাতে যারা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে অশ্বডিম্ব, সেই লাল এবং সেই সমস্ত জাতীয়তাবাদী এই মুহূর্তে পশ্চিমবাংলা শুধু নয় উপমহাদেশে একমাত্র নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন যারা, তাদের যদি তালিকা করা হয় তাহলে সেই তালিকায় অবশ্যই হুমায়ুন কবির থাকবেন। তার কারণ তার বিভিন্ন বিতর্কিত মন্তব্যে গোটা উপমহাদেশে সম্ভবত আর কোনো জনপ্রতিনিধিকে এইভাবে সংখ্যাগরিষ্ঠকে হুমকি দিতে দেখা যায়নি। কার্যত এ রাজ্যে যতগুলো রাজনৈতিক দল আছে তাদেরও সাহস হয়নি তার চোখে চোখ রেখে কোনো আন্দোলন করা। আর সেই জন্যই হুমায়ুন কবির হয়ে উঠেছেন এই মুহূর্তে একেবারে অরণ্যদেব। আর সেই অরণ্যদেবকে আমরা একবার দেখে নেব যে তার ডোন্ট কেয়ার মনোভাব, তিনি কাউকে পরোয়া করেন না। একবার দেখে নেব। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে। মুখ খুললেই অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরে। তৃণমূল সুপ্রিমোর ধমকানি শোকজও কাজে আসছে না। অবাধ্য ছাত্রের মতোই নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবির। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল থেকে তাকে শোকজ করা হলেও এতটুকুও বাঁকতে নারাজ ভরতপুরের এই তৃণমূল বিধায়ক। শোকজ নিয়ে হুমায়ুনের সাফ জবাব, এই বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দলীয় সিদ্ধান্ত নিয়ে যেন ডোন্ট কেয়ার মনোভাব হুমায়ুন কবিরের। শোকজ প্রসঙ্গে সোমবার দলেরই বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, কেন তাদের বাদ দিয়ে হুমায়ুন কবিরকে একা শোকজ করা হলো।
আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে, আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলেই তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি, কারণ পার্লামেন্টের একটা আছে, বিধানসভায় একটা আছে, আর দলীয় রাজ্য স্তরে একটা আছে। তো আমাকে দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। তা আমি বিধানসভার অনিল দে কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে, আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে, কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2 বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। অন্যদিকে হুমায়ুন কবিরের শোকজের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। মঙ্গলবার হুমায়ুন কবিরকে ডেকে পাঠিয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এই কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, হুমায়ুন কবিরকে কিছু নির্দেশ দেওয়া হবে, সেগুলি তাকে মানতে হবে। কেউ স্যাটিসফাইড নই, এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি, কারণ এটা ও ঘুরিয়ে ফিরিয়ে ও যেটা বলেছে দলের ব্যাপার না, এটা আমার জাতির ব্যাপার এইভাবে বলেছে। জাত হিসেবে আমি হিন্দু, আমি মুসলমান, এই হিসেবে আমরা পরিচয় দিই আমি, তাহলে আমি তো সংবিধানকে মানছি না। ওকে ঠিক করেছে আগামীকাল ওকে ডেকে পড়াবো এখানে, এবং ওকে কালকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে। সেখানে আগাম বলছি না কি দেওয়া হবে না হবে, ওর কিছু স্ট্রিকচার দেওয়া হবে। আগামীকাল আমার ঘরে দিন এই 4 জনই থাকবো আমরা, ডিসিপ্লিনারি কমিটি, আমি কনভেনার এবং বাকি সবাই যারা আছে এরা থাকবে। ডেকে পাঠিয়ে আমরা ওকে বলবো দলের কিছু নির্দেশ আছে আমরা সেখানে। কেন এমন অনড় অবস্থান হুমায়ুন কবিরের? তবে কি 26-এর আগে শাসক দলের মধ্যে চাপ বাড়াতে নতুন কিছু পরিকল্পনা রয়েছে তার? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুলকে। এই আবহে অধীর রঞ্জন চৌধুরী ও হুমায়ুন কবিরের একে অপরের প্রতি মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। শোকজ প্রসঙ্গে কার্যত হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে এই নিয়ে নরম সুরেই অধীর রঞ্জনকে পাল্টা দিয়েছেন হুমায়ুন কবির। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে করেছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। সেই শোকজ নিয়ে আমি কিছু বিচলিত নই, এবং সেটা নিয়ে আমি রাজনীতির একটা অঙ্গ। রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন, অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন, আবার অনেক সমালোচিত হয়েছেন, অনেক কেস খেতে হয়েছে, জেলে গিয়েছেন, এসব ভবিতব্য হয়ে গেছে। সেটা উনি বলছেন, সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম হতো, কিন্তু কিছুদিন আগে 2 জন বহিষ্কার হয়েছে, তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরাবুল ইসলাম। তাহলে এখান থেকে ওনার এই ইস্যুটা দপেটে কেন? এই প্রথম শোকজ নয় হুমায়ুন কবিরকে, এর আগেও 2 বার শোকজ করা হয়েছে তাকে। 2015 সালে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল হুমায়ুন কবিরকে। রয়েছে দলবদলের ইতিহাসও। কার্যত 3 বার শোকজ হয়েছেন হুমায়ুন কবির। তবে কি এবার হুমায়ুন কবিরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল? ষষ্ঠী চট্টোপাধ্যায় ও সঞ্জু সুরের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। অনেকে বলেন মস্করা করে হুমায়ুন কবিরের এ রাজ্যে বা এ দেশে একজন দারুণ রাজনীতিবিদ হওয়ার অনেক গুণাগুণ আছে। আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে বলবো না, কিন্তু সাধারণত এ দেশে রাজনীতি করতে গেলে বাহুবল, পেশি শক্তি, অর্থনীতি এবং নিম্ন মেধার পড়াশোনা থাকাটা অত্যন্ত জরুরি। অনেকে বলেন এ সমস্ত গুণই তার মধ্যে আছে, কিন্তু যা তাকে একেবারে অন্যরকম করে তুলেছে সেটা হচ্ছে সম্ভবত এই উপমহাদেশে এরকম নজির আর নেই। তিনি সংখ্যাগরিষ্ঠকে একের পর এক হুমকি দিচ্ছেন, কেউ কিছু করতে পারছে না, অথচ সমস্ত রাজনৈতিক দল তার সম্পর্কে মতামত জানাচ্ছে। বিরোধী দলনেতা স্বয়ং প্রতিক্রিয়া জানিয়েছেন।
অধীর রঞ্জন চৌধুরীর মতো বর্ষিয়ান নেতা তিনিও জানাচ্ছেন, তার বিষয়ে কথা বলছেন। তৃণমূল দলে তাকে বারবার বলা হচ্ছে, অস্বস্তিতে ফেলছেন দলকে, কিন্তু তিনি ডোন্ট কেয়ার। অনেকে মনে করছেন আগামী দিনে তাহলে কি সংখ্যালঘুর দাবাং নেতার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে আসলে সবাই ভয় পাচ্ছে, সমীহ করছে। ভারতীয় জনতা পার্টি বিরোধী দল নেতা, তারা মুখে বললেও বিরোধী শক্তি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ উপায় সংখ্যাগরিষ্ঠ সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন সে বিষয়ে ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। আসলে হুমায়ুন কবিরকে সবাই ভয় পায়, কিন্তু কেন? আগামী দিনে কি তাহলে তিনি এর রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি? কি বলবেন সোমনাথ সিংহ রায়? প্রথমত আমার যেটা মনে হচ্ছে ঋতু, হুমায়ুন কবির বুঝে গেছেন এবার আর তৃণমূলে টিকিট পাবেন, মানে আমাকে বলতে দেবেন। আমাকে বলতে দিন না। আর অধীর রঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদ রাজনীতিতে হুমায়ুন কবিরের মতো লোকদের দরকার। আমি শুধু তৃণমূল কংগ্রেসের কথা আশ্চর্য হয়ে যাচ্ছি, কি করে এরকম একটা বেয়াদ্দপ লোককে কি করে সহ্য করছে ঋতু, কি করে? উনি বলছেন যে আমি মায়ের পেটে যখন ছিলাম তখন তৃণমূল দলটা ছিল না, উনি যখন মায়ের পেটে ছিলেন তখন তিনি এমএলএও ছিলেন না, তৃণমূল কংগ্রেসের ইয়ে পাবার পর উনি এমএলএ হয়েছেন। তো তুমি যখন মায়ের পেটে থাকাকালীন তুমি তৃণমূল ছিলে না, ঠিক তুমি মায়ের পেটে থাকাকালীন এমএলএ ছিলে না, সে কথা তো তুমি বলছো না। আমি বুঝতে পারি না যে হুমায়ুন কবিরের মতো একটা মানুষ তিনবার যাকে শোকজ করা হচ্ছে সেই লোকটা এখনো দলে থাকে কি করে। আমি এখনো বুঝতে পারি না যে কিসের জন্য হুমায়ুন কবির মতো হুমায়ুন একটা নচ্ছার মানুষকে, নচ্ছার মানুষ শব্দটা ইউজ করছি, যে লোকটা শুধু মানে এই পশ্চিমবঙ্গের বুকে আবার ভাগ করার চেষ্টা করছে হিন্দু মুসলমানকে, আবার ভাগ করবার চেষ্টা করছে মুসলমানদের, তিনি মাসিয়া নিজেকে দেখিয়ে উনি চেষ্টা করছেন আবার মুসলিম সমাজকে একত্রিত করতে। এই সমস্ত মানুষগুলো জেলে থাকা উচিত। সেই সমস্ত মানুষগুলো কি করে শাসক দলের একজন এমএলএ হিসেবে থাকে? মনে হচ্ছে হুমায়ুন কবির আগামী দিনে মাসিয়া হয়ে উঠবেন? না, চেষ্টা করছেন উনি মুসলিম সমাজ না, আর সেই মুসলিম সমাজ নেই। সিপিএম এর জামানা মুসলিম সমাজ, এখনকার মুসলিম সমাজের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এখন মুসলিম সমাজকে তুমি ওই ধর্ম দেখিয়ে ভাগ করতে পারবে না। এখনকার মুসলিম সমাজ জানে তার ছেলের পড়াশোনা, তার মেয়ের স্কুল যাওয়া, তার ছেলে তার স্বাস্থ্য ইয়ে, তাদের অর্থনৈতিক অবস্থা মুসলিম সমাজ বুঝে গেছে। ডেভেলপমেন্ট দরকার সমাজকে এগিয়ে নিয়ে যেতে। তুমি যদি তোমার ধর্মকে সত্যি এক সেকেন্ড তুমি যদি তোমার ধর্মকে সত্যি ভালোবাসো, তুমি যদি তোমার ধর্মের মানুষদের প্রতি সত্যি দায়বদ্ধতা থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে ধর্মকে সম্মান করে তুমি উন্নয়নের সাথে সামিল হও। এখনকার মুসলিম সমাজ এই হুমায়ুন কবিদের ছুঁড়ে ফেলে দেবে, এ কথা দেখে নেবেন। আমি একবার চলে যাব প্রীতমের কাছে। প্রীতম, কেন মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, পৃথিবীর, আপনারা দাবি করেন পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দল, হুমায়ুন কবিরকে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে, তোমার কথাটা অদ্ভুত লাগে। যাই হোক না, কেন? তাহলে তো দেখতাম ভরতপুরে গিয়ে তার বাড়ির সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দিতেন। জবাব ওখানকার আমাদের সংখ্যাগরিষ্ঠকে তিনি যে সংখ্যাগরিষ্ঠকে তিনি যে হুমকি দিলেন, সেই হুমকি দেওয়ার পর ভারতীয় জনতা পার্টি কি এমন কিছু করলো, আন্দোলন করলো? তার জবাব ওখানকার যে আমাদের সভাপতি শকারফ সরকার অলরেডি দিয়ে দিয়েছেন। কি জবাব দিয়েছে? কি জবাব দিয়েছে? তার মূল্য কি? এটা বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের কোন নেতা পাচ্ছে? এইসব ভুলভাল না, এগুলোকে নিয়ে তৃণমূল ভয় পাচ্ছেন। হুমায়ুন কবির ভয় পাচ্ছে। কথাটা হচ্ছে হুমায়ুন কবির যখন বলেছিল হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, তখন মুখ্যমন্ত্রী কেন শোকজ করলেন না? আপনারা কি করলেন? কেন আপনি ওনাকে সাসপেন্ড করলেন না? কেন ওনাকে দল থেকে বার করে দিলেন না? কারণ হচ্ছে তখন ভোট চলছিল, এবং যেটা আজকে ফুরফুরা শরীফে ওখানে বসিয়ে কোনো সাংবিধানিক জায়গায় থাকা কোনো লোকের সামনে কোনো তথাকথিত পীরজাদা এরকম কথা বলতে পারেন কিনা বলছেন যে আমরা একজন নেত্রীকে পেয়েছি যিনি ট্রিপল তালাকের সাপোর্ট করেছিলেন, মানে একটা মুসলমান মেয়ের
জাস্ট তালাক তালাক না, বললে এটা অন্য প্রসঙ্গ। অন্য প্রসঙ্গ। না, এখানে কোনো অন্য প্রসঙ্গ না, এখানে অন্য না, আমি এর মধ্যে ঢুকবো না, না আমি ঢুকবো না। ভোট ব্যাংকটা আসল কথা বলুন, হুমায়ুন কবিরের কেন সংখ্যাগরিষ্ঠকে হুমকি দেওয়া সত্ত্বেও ভারত নাটক ছেড়ে দিন, নাটক তো আপনারা করছেন, আপনারা করছেন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেতা পারত বলতে? ববি হাকিমকে কেন করেনি? না, না, যিনি জামায়াতে না, না। ইসলাম করেছেন, যিনি মিনি পাকিস্তান করেছেন, কেন করেননি? কেন করেননি? কেন করেননি? না, না, আপনারা কি উল্টো করেছেন? হচ্ছে, উনি ঠিক করবেন মমতা ব্যানার্জি না, ভোট ভারতীয় ছাড়া জনতা পার্টি সংখ্যালঘুদের হিন্দু ভোট ছাড়া বাঙালির পক্ষে কি কোনো পক্ষে উন্নতি নয়? করেননি বলেই আজকে না, ওনাকে ভারতীয় মঞ্চে বসিয়ে জনতা পার্টি- ট্রিপল তারা যেটা আজকে আইনে না, আমি পরিণত এই হয়েছে, বিষয়ে যাব তাকে না। সাপোর্ট করেছে তার কথা বলছে, এবং ওয়াকফ বোর্ডকে উনি সাপোর্ট যেন করেন তার কথা বলছে মুখ্যমন্ত্রী। না, না, আপনারা কি করেছেন? অথচ আমরা যে আপনারা দেখতে কি পাচ্ছি করেছেন? আজকে পুরো বাঙালি সমাজকে দ্বিখণ্ডিত করেছেন মমতা ব্যানার্জি। আর এই না, না, আপনারা কি করেছেন? সেই আপনার আপনি দুর্গাপুজোর উত্তর দিতে ভাষা পারছেন না। মহরমের র্যালিকে আলাদা করে দেওয়া, এই সংখ্যাগরিষ্ঠ- একটার পর একটা কাজ উনি করে সংখ্যাগরিষ্ঠ- আজকে বাঙালি না, না, সমাজকে পৃথক। বিভক্ত করেছেন। না, আজকে পৃথক। পশ্চিমবঙ্গে বস্তা পচা ভারত, বাংলার মানুষ নিচ্ছে না। তোমার স্টেটে নিয়ে গেছেন, এবং পশ্চিমবঙ্গের কোনো উন্নতি উনি সাধন করেননি, না, না, শুধু সমাজকে ভারতীয় বিভাজিত জনতা করা ছাড়া। পার্টি কি করেছে? আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুকে যে হুমকি দিয়েছে ভারতীয় জনতা পার্টি, তাতে কি আন্দোলন করেছে? না, না, কি এটা আন্দোলন? বাংলাদেশে কোনো সংখ্যালঘু আমরা- নেতা পারতো? আমরা এটা পাকিস্তানে পারতো? শেষ করে নিন। না, না, পশ্চিমবাংলায় পারে কেন? ভারতীয় জনতা পার্টি যখন কেন্দ্রে আছে, আপনারা তাহলে বাঙালি হিন্দুর সঙ্গে নেই বলুন? চোখে আঙুল তুলে দেখা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে- হুমায়ুন কবির উত্থিত হচ্ছে, আপনারা চুপ করে বসে তা আছেন। আপনাকে কে বলেছে যে তা কি আন্দোলন করা হচ্ছে হয়েছে? না? কি আন্দোলন আপনারা- হয়েছে? আমি যে ছবি দিচ্ছি আপনি সেই ছবিগুলো দেখান না, কি যে আন্দোলন হচ্ছে হয়েছে? কিনা। তো আজকে মুখ্যমন্ত্রী ওই একটা হুমায়ুন পাকিস্তানে কোনো সংখ্যালঘু উনি নেতা যখন কিছু পারতো একটা না বলতে? বলেন, কিছু একটা আবোল তাবোল কথা বলছেন, তার এগেইনস্টে বিরোধী দলনেতা অনেক কিছু বলেছেন, এবং আমাদের দলের প্রত্যেকে বলেছেন। কিন্তু কথাটা হচ্ছে আজকে ওনার পশ্চিমবঙ্গে এছাড়া অনেকগুলো ইস্যু আছে। মুখ্যমন্ত্রীকে আমরা ওই হুমায়ুন কবিরের ছোটখাটো উচ্ছিষ্ট লোকজনকে নিয়ে কোনো কথা বলতে রাজি নই, যেখানে মুখ্যমন্ত্রী আজকে মানে বারবার সংখ্যালঘু তোষণ করে যাচ্ছেন। আজকে বলেছেন যে আমি তো ঈদের মঞ্চেও যাই, ঈদের মঞ্চে গিয়ে তো কেন বলি না? আমরা কেন বলি সেটা আপনার দর্শকদের জানা উচিত। আমরা বলি তার কারণে যে মুখ্যমন্ত্রীর আগে যতবার ঈদের মঞ্চে এই রেড রোডে আবার যাবেন, রেড রোডে গিয়ে বলেছেন, সেখানে গিয়ে উনি বিবাহিত করেছেন, বলেছেন এটা হিন্দুদের জায়গা এবং মুসলমানদের জায়গা, এবং মুসলমানরা আমাদেরকে ভোট দিন বারবার বলেছে। না, না। সিএতে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক ছিল না। উনি এই মুসলমানদের এই যে হুমায়ুন কবিরদের না, না, আমি- তাতেই দিয়েছিলেন, এবং তারা 2000 কোটি টাকা আমার তোমার ট্যাক্সের টাকা নষ্ট করেছিল। আমি আসছি, সুতরাং আসছি, আসছি। ওই ছোটখাটো হুমায়ুন কবির নিয়ে আমরা কথা বলি না, অবশ্যই। ওগুলোর জন্য আসছি, আমাদের আসছি, আসছি। ওই একদম জেলার আসছি, যে আসছি, কার্যকর্তা আছে আসছি। তারাই যথেষ্ট হুমায়ুন কবিরকে বুঝে দেওয়ার জন্য। সোমনাথদা, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, এই উপমহাদেশে আমি সংখ্যাগরিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু এমন কোনো নজির জানি না যে সংখ্যাগরিষ্ঠকে এরকমভাবে হুমকি দিতে পারে। হুমায়ুন কবির সে হুমকি দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি নাকি পৃথিবীর তারা দাবি করেন বৃহত্তম গণতান্ত্রিক দল। সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে কেউ কিছু করতে পারছে না, মানে শাসক তৃণমূলও পাচ্ছে না দাবিয়ে রাখতে, এবং বিরোধীরাও পাচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে উল্টে আমি তো দেখলাম বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী তাকে সমর্থনই করলেন। তাহলে কি আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবিরকে সবাই ভয় পেতে শুরু করেছে? না, আসলে কি বলুন তো, হুমায়ুন কবির কিংবা প্রীতম যাদের কথা বললেন, ববি হাকিম কিংবা অন্যান্য যে সমস্ত মুসলিম লিডাররা আছেন, মমতা ব্যানার্জি কিন্তু এনাদের কাঁধে ভর দিয়ে মমতা ব্যানার্জি হননি। মমতা ব্যানার্জি হয়েছেন সিপিএমের বিরুদ্ধে লড়াই করে একটা বাংলা পশ্চিমবঙ্গে নতুন সূর্য যাতে ওঠে সেই আন্দোলনে তিনি সামিল থেকে মমতা ব্যানার্জি হয়েছেন। এরা মমতা ব্যানার্জির সেই মানুষের যে মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে নিজেরা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করেছেন মাত্র। হুমায়ুন কবিরের মতো একটা লোককে নিয়ে প্রীতম ঠিক কথা বলেছে, এত আলোচনা করার কিচ্ছু নেই। তবে এটাও ঠিক কথা, আপনি শুভেন্দু অধিকারীও যে শব্দগুলো মুসলিম সমাজ সম্বন্ধে ব্যবহার করেছেন, সেটাও কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসাবে গ্রহণযোগ্যতা নয় তার বক্তব্য। তার কারণ আবার বলি, একজন নেতা কেন সমস্ত সম্প্রদায়ের মানুষের উপর তার উপরে নির্ভর করবে না? কেন মুসলিম সমাজের প্রতি সামান্য সিম্পাতি নেই? প্রীতম বলছেন মমতা ব্যানার্জি নাকি
সমাজটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে গেছেন। তো দ্বিখণ্ডিত যদি করে যায় তাহলে তো 70% ভোট হিন্দুরা আছে, মুসলমান 30% ভোট, তাহলে 70% ভোটে আজকে তো এখানে ক্ষমতায় মমতা ব্যানার্জি থাকার কথা নয়, শুভেন্দু অধিকারী কিংবা অন্য কারো মুখ্যমন্ত্রী হবার কথা। সেই থাকবো আমরা 2026-এ। আচ্ছা ঠিক আছে 2016 থেকে একে শুনছি, ছাড়ো। কিন্তু মেইন সমস্যাটা কোথায় হচ্ছে, দ্বিখণ্ডিত প্রশ্ন নয়। মমতা ব্যানার্জি যদি মুসলিম সমাজকে সম্মান করে, আমি সেকুলার হিসাবে, আমি ছোটবেলা থেকে মুসলিম এলাকাতে বড় হয়েছি, আমি জানি আমাদের ভিতরে কখনো হিন্দু মুসলমানের, ইভেন তো আমি বলছি যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেদিনও এই পশ্চিমবঙ্গের কলকাতার বুকে দুজন মহিলা রাস্তায় নেমেছিলেন, একজন মাদার টেরিজা, অন্যজনের নাম ছিলেন মমতা ব্যানার্জি। সুতরাং ইতিহাস যদি দেখেন, মমতা ব্যানার্জি কিন্তু শুধুমাত্র মুসলিম তোষণ করে বিজেপি যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ঋত। মমতা ব্যানার্জি যেটা করেছেন ক্ষমতায় আসার পর, পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর সাতগাছিকে নিয়ে এসছে, টেরোরিস্টকে ভোটার বানিয়েছে, 2বার করে ভোট দিয়েছে, তার বৌদিকে আপনার পঞ্চায়েতের নেতা বানিয়েছে, লাভলি খাতুনকে পঞ্চায়েতে বানিয়েছে, তো আলোরানী সরকারকে নিয়ে এসছে, যারা সবাই ইমিগ্রেন্ট এবং একজন জঙ্গি ধরা পড়েছে। বিজেপির আমি খুব সুখী, আমি ঠিক এইটাই চাইছিলাম যে অন্তত বিজেপি। থ্যাংক ইউ প্রীতম, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ বিজেপি নেতাদের সম্বন্ধে আমার যে ধারণা, অসভ্যতা আমি সব জায়গায় করে, স্টুডিওতে এসে প্রীতম আবার অন্তত প্রমাণ করে দিল অসভ্যতার দিক থেকে বিজেপির যে গাইডলাইন সেটাকে ফলো করে আজকে স্টুডিওতে খুব এসেছে। কম। আপনি যেটা বলছিলেন, তাহলে আপনি মনে করেন না যে হুমায়ুন কবির আগামী দিনে রাজ্য রাজনীতির অন্যতম মাইলস্টোন? না, মনে করি না। এবং তৃণমূল কংগ্রেসের উচিত, শুধু মাইলস্টোন না, তৃণমূল কংগ্রেসের উচিত এই সমস্ত মানুষগুলোকে, যে সমস্ত মানুষ ইমিডিয়েটলি দল থেকে সাসপেন্ড করা। এবং হুমায়ুন কবিররা মনে করছেন তারা মুসলমানদের নেতা হবেন, অত সস্তা নয়। পশ্চিমবঙ্গের মুসলমানদের ধর্ম দিয়ে আলাদা করা যাবে না। আসলে মুশকিলটা কি বলুন তো, সোমনাথ দা এসে যাই বলুন অফিসিয়াল না, সুতরাং আমরা কি ধরে নেবো? আমি তো সাধারণ, ঠিক কথা, আমি সাধারণ মানুষের প্রতিনিধি, কে অসভ্যতা করছে? আমি সাধারণ মানুষের প্রতিনিধি করছে এই তৃণমূলের, আমি সাধারণ মানুষ, আমি তৃণমূল নয়, আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একজন, আমি তৃণমূলের কোনো পদে নেই, আমি তৃণমূলের কোনো পদে নেই। আরে আমি তৃণমূলের কোনো পদে নেই, আমি তৃণমূলের কোনো পদে নেই, তৃণমূল নয়, আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা মমতা ব্যানার্জিকে মনে করে আমি মনে করি শুভেন্দু অধিকারীরা এই বাংলার আজকে ভুল বুঝিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি তৃণমূলের কেউ না, তৃণমূলের আমি কোনো পদে নেই। প্রতিনিধি উত্তরটা দিতে পারলেন না। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি উত্তর দিচ্ছেন না। স্বভাবতই এই প্রশ্নটা বারবার উঠছে যে তাহলে কি হুমায়ুন কবির এই মুহূর্তে এতটাই তিনি প্রথমত ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে জানিয়ে দিই, আমি যাকে ডেকে আনবো তাকে আপনার সম্মান দিতে হবে, সে কোন দল সেটা দেখা যাবে না, তার কারণ তিনি আপনারই মতো এখানে অতিথি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে গণতান্ত্রিক শান্তিপূর্ণ উপায়ে কি সেই ধরনের আন্দোলন করেছে? বাংলার মানুষই বলবেন, আমার উত্তর দেওয়া নিষ্প্রয়োজন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে অস্বস্তি বাড়িয়ে চলেছেন হুমায়ুন কবির। অনেকে মনে করছেন আগামী দিনে তিনি মাসিয়া হয়ে উঠবেন এক বিরাট সংখ্যক মানুষের। আবার অনেকে মনে করেন এই হুমায়ুন কবির, তিনি জানেন সেটা ভরতপুর হোক বা তার পাশের বিধানসভা হোক, যেখানে দাঁড়াবেন তিনি তার জোরে জিততে পারেন, আর তাই জন্যই তার ডোন্ট কেয়ার। কিন্তু প্রশ্নটা হচ্ছে তসলিমা নাসরিন অথবা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নয়, প্রশ্নটা হচ্ছে পশ্চিম বাংলা, প্রশ্নটা হচ্ছে বিধানসভা 2026। যত সময় গড়াবে এই ধরনের বিভিন্ন লক্ষণ দেখা যাবে। তার কারণ অনেকে বলছেন এবারকার নির্বাচনে
বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন থেকে শুরু করে বিভিন্ন ঘটনা এমন ভিড় করে আসছে, এবারকার নির্বাচন হবে একেবারে অন্যরকম। আর যত অন্যরকম নির্বাচন হবে, তত দুই বিরোধী দল যারা এই মুহূর্তে একে বা দুইয়ে নেই, তাদের অবস্থা আরও ম্রিয়বান হবে। এবং তাদের বিশেষ করে তাদের মধ্যে একটি বিরোধী দল তাদের মুখপাত্রে যখন মোবাইলে এক যুবতীর ছবি তোলা কারোর পক্ষে সওয়াল করে, তখন তাদের অবস্থা আরও খারাপ হবে। সুতরাং সব মিলিয়ে লড়াইটা জমে উঠেছে, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে, দেখানোর লড়াই না সত্যির লড়াই? বাংলা জানতে চায়। আমি অবশ্যই প্রীতম এবং সোমনাথ সিংহ রায়কে আমি স্বাগত জানাবো। আবার আমরা এই আলোচনা করব, আরও শান্তিপূর্ণ পথে আলোচনা করব। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে। সবার আগে সবার পাশে।